দীপেন শাস্ত্রীকে অনেকবার জেরা করে সাধু বটব্যাল, কিন্তু কোনো লাভই হয় না। দীপেন শাস্ত্রী মুখে কুলুপটি এঁটে রেখেছে। কাকলি দেবী এর মধ্যে চলে আসে। অন্যদিকে দীপেন শাস্ত্রীকে ফোন ধরিয়ে দেয় সাধু বটব্যাল। জগদ্ধাত্রী দীপেন শাস্ত্রীকে বলে, মুখ খুলুন দীপেন শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট তাই তো? আপনি তো অনেক কথাই আমাকে বলেছিলেন, তার কোনো কথাই কিন্তু ফলেনি। আপনি এবারে অন্তত বলুন, আপনি কৌশিকী মুখার্জির অফিসে কেন গিয়েছিলেন? কেন দরজা পর্যন্ত গিয়েও আপনি ভেতরে যাননি? কি এমন দরকার ছিল, আবার ছিল না? সমস্ত সত্যি কথাটা বলুন। কিন্তু দীপেন শাস্ত্রী খুব ভালো মতন জানে, সে যদি জ্যাজ সান্যালকে সব সত্যিটা বলে দেয়, তাহলে এখান থেকে বেরোলেই কাকলি দেবী তাকে একেবারে শেষ করে দেবে। এই জন্যই মুখ খুলছে না। কাকলি দেবী চলে এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, জগদ্ধাত্রী, তুমি বরং বাড়িতে থেকে এখন এনজয় করো। এই সমস্ত ব্যাপারে এখন আর তোমাকে কথা বলতে হবে না। এই ব্যাপারটা আমাদের ওপরে ছেড়ে দাও। অনেক তো হলো, এবার একটু রেস্ট নাও। দীপেন মামা এসব ব্যাপারে কিছুই জানে না, আমি বলছি। আসলে কৌশিকীর এই যে বড় নিউজ চ্যানেল, মাঝে মধ্যেই ম্যাগাজিন ট্যাগাজিন বেরোয়, শাস্ত্রী মশাই গেছিল জ্যোতিষীর ব্যাপারে কিছু কথাবার্তা বলতে। হয়নি, চলে এসেছে। এতবার বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই জগদ্ধাত্রী বলে, আপনি তো নিজেকে অনেক স্মার্ট মনে করেন, কিন্তু আদতেও আপনি হলেন একজন বোকা মানুষ। আপনি কি ভেবেছেন যা বলবেন তাই বিশ্বাস করে নেব? কাকলি বলে, জ্যাস, মুখ সামলে, হ্যাঁ, ভুলে যেও না আমি কিন্তু একজন রাজনীতিবিদ। এরপর জগদ্ধাত্রী বলে, কৌশিকী মুখার্জিকে চেনেন তো? মা কালীর অন্য আর এক রূপ। আর আমি আর বর্দি মানে কৌশিকী মুখার্জি দুজন মিলে যদি তাণ্ডব শুরু করি, আপনি এখানে দাঁড়াতে পারবেন না। আর যে সমস্ত কথাগুলো আপনি বলছেন, তাতে আপনার কপালে অনেক দুঃখ আছে। এরপরেই কাকলি দেবী একটা হিংস দেয় আর বলে, মুখার্জি বাড়িতে আমি একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। চাইলেও আর কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। এটা শোনার পরেই জগদ্ধাত্রী বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। মেনন গাড়ি থামিয়ে দিয়ে মালাকে ফোন করে কথা বলে আর বলে, ওই বাড়ি থেকে কবে বেরোবে তুমি মালা? কি ভেবেছ আমার চোখে ফাঁকি দেবে? গাড়ি চালিয়ে লোকের ক্ষতি করা, ডিস্কে গিয়ে এনজয় করা, মাতলামি করা, সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। আমি না, ওই যে ভদ্রলোক আছে প্রভাস চ্যাটার্জি, ওনার স্ত্রীকে তন্ন তন্ন করে সার্চ করছি, পেয়ে তো আমি যাবই। মালা তখন ভাবে, এই রে, মেনান তো এখন সত্যি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। না না, এখন আমার নার্ভ ফেল করলে চলবে না। আমাকে এখন শক্ত হতেই হবে, যেভাবেই হোক না কেন। কারণ আমি যদি ভেঙে পড়ি, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না। তীরে এসে তরি ডুবতে আমি দেব না। তখনই মালা বলে, কত টাকা চাই আপনার? 10 লাখ, 20 লাখ, কত লাখ টাকা নিলে আপনি আপনার মুখ বন্ধ রাখবেন? মেনান তখন বলে, টাকা এমন করছো যেন তুমি নিজে ইনকাম করো। দেবে তো সেই মুখার্জি বাড়ির টাকা, আমার এঞ্জেলের মায়ের টাকা। শোনো, কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসি আমি, ওর কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। আর আমি তোমাকে বারবার সুযোগ দেব না। তোমাকে আমি একবার ওয়ার্নিং দিলাম, এরপর যদি না শোনো, তাহলে তোমার অবস্থা কি করে খারাপ করতে হয় সেটাও আমার জানা আছে। বারবার সুযোগ তুমি পাবে না মালা। এরপরেই ফোন কেটে দিয়ে উৎসবকে ডাকাডাকি শুরু করে দেয় মালা। উৎসব তখন বলে, কি ব্যাপার বলো তো, এতবার ডাকছো কেন, কি হয়েছেটা কি? জগদ্ধাত্রীর কথাই ভাবতে থাকে এদিকে উৎসব আর বলে, জগদ্ধাত্রী কিছু করেছে? তখন মালা বলে, মেনান আমাকে ফোন করে থ্রেট করছিল। ও বলছিল ও নাকি সবাইকে সত্যিটা বলে দেবে, বিশেষ করে কৌশিকী মুখার্জিকে। মেনান, আমার খুব ভয় করছে। একবার যদি সত্যিটা সামনে চলে আসে, তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। মেনান বলে, দরকার পড়লে আমি মেনানকে রাস্তা থেকে সরিয়ে দেব। সত্যিটা আমি সামনে আনতে দেব না। যা যা করতে হয় সবটাই করব। এর মধ্যেই দীপেন মামাকে নিয়ে বাড়িতে ঢোকে কাকলি দেবী।
আর বলে, আজ অনেক বড় একটা সর্বনাশের থেকে আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। তখন দীপেন শাস্ত্রী বলে, আমাকে বাঁচাওনি, নিজেকে বাঁচিয়েছ। খুব ভালো মতন জানো, আমি যদি সত্যিটা বলে দিই তাহলে তোমাদের এই খেলা একেবারে শেষ হয়ে যাবে। তাই আমাকে বাঁচানোর জন্য এতটা মরিয়া হয়ে গিয়েছিলে। আমি কি জানি না? আমি সবটাই জানি। কাকলি দেবী বলে, জেনে গেছো যখন খুব ভালো হয়েছে, যাও ঘরে যাও। দীপেন শাস্ত্রী বলে, সর্বনাশের খেলায় মেতেছ তো, এবারে তো শেষ হতেই হবে। তুমি নিশ্চিত শেষ হবে, তোমার ভাগ্যরেখা সেটাই বলছে। এরপরে দেবিয়া সেন বলে, কী সব বলছেন আপনি? কাকলি দেবীর কিচ্ছু হতে পারে না, কাকলি দেবীর কোনো ক্ষতি হবে না। দীপেন শাস্ত্রী দিব্যা সেনের হাতটা একবার মিলিয়ে নেয় আর বলে, শনি, কেতু, রাহু গ্রহের দশা লেগেছে, বাঁচতে দেবে না তারা তোমাকে, চিরদিনের মতো ফিনিশড হয়ে যাবে তুমি। শোনার পর তো খুবই ভয় লাগে দেবিয়া সেনের, আর বলে, এসব উনি কী বলে গেল? এসব আবার সত্যি হবে না তো? কাকলি তখন বলে, সত্যি হবার কোনো চান্সই নেই। দীপেন শাস্ত্রী যাই বলে যাক না কেন, কোনো কথাই হবে না, ফলবে না। ওনাকে আমি খুব ভালো মতন চিনি, কতটুকু কি করবার ক্ষমতা আছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তার মধ্যে দেবিয়া বলে, কৌশিকী মুখার্জিকে উৎখাত করার জন্য যেরকমভাবে যা যা দরকার হেল্প করার জন্য সবটাই আমি আপনাকে করব কাকলি দেবী। কাকলি তখন বলে, আমি খুব ভালো মতনই জানি দেবিয়া, ও তোমারও অনেক ক্ষতি করেছে, চিন্তা করো না। কৌশিকীর সময় এসে গেছে, ওর পতন অনিবার্য। জ্যাসান্নাল ডিপার্টমেন্টে গিয়েছে, সেখানে দুজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলাকে তুলে নিয়ে আসা হয়। সুতনু কৌশিকীকে যেই রকম ফুটেজ পাঠিয়েছিল, মালার আশেপাশে যেসব ভদ্রমহিলা ছিল তাদেরকে দেখে দেখে বেছে বেছে তুলে নিয়ে এসেছে জ্যাসান্নাল। এরপর মহিলা যিনি ছিলেন, তার নাম শিখা, তাকে জিজ্ঞেস করে সবটা। সে তখন বলে, ম্যাডাম, আমি সত্যি এসব কিচ্ছু জানি না, আমি কোনো অন্যায় করিনি। পাশেই রয়েছে শেখরবাবু, আর বলে, আমি ওখান থেকে পাস হচ্ছিলাম, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। শেষে যেই বিকাশবাবু রয়েছে, সে তখন বলে, আমি গাড়ি চালাচ্ছিলাম, তখন দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম। জগদ্ধাত্রী এই বিকাশবাবুকে অনেক বেশি সন্দেহ করতে থাকে আর বলে, ব্যাপারটা একটু বুঝে নিতে দিন, আপনার কথাগুলো আমি এখনও বুঝে উঠতে পারছি না। আপনার কাছে চাবি আছে? গাড়িটা কে চালাচ্ছিল? এরপর সেই ভদ্রলোক পুরোপুরি থমকে যাচ্ছে, কি বলবে, কতটুকু বলবে সেটা বুঝতে পারছে না। কিন্তু জগদ্ধাত্রীর এর ওপরই সন্দেহ বাড়তে থাকে আর বুঝতে পারে যদি কোনো ইনফরমেশান দিতে পারে তাহলে এই লোকটাই পারবে। তাই জগদ্ধাত্রী এই লোকটার ওপরেই সব থেকে বেশি নজর দিয়ে রেখে দিয়েছে।